পুষ্টিহীনতায় আক্রান্ত শিশুদের জন্য আইসিডিডিআরবির উৎপাদিত পথ্যে মাত্রাতিরিক্ত চর্বি উপাদান ব্যবহারের অভিযোগ, আলাদা তদন্ত কমিটি গঠন। অনিয়ন্ত্রিত কীটনাশক মিশ্রিত লিচু খাওয়ায় দিনাজপুরে 11 শিশুর মৃত্যুর কারণ, ধারণা বিশেষজ্ঞদের। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। নাশকতার 3 মামলায় মির্জা ফখরুলকে অন্তর্বর্তীকালীন জামিন দিলেন আপিল বিভাগ। পুলিশ রিপোর্টের দিন আত্মসমর্পণ করার নির্দেশ। কক্সবাজারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত 3 দিনে 17 জনের মৃত্যু। বন্যার পানি নামতে শুরু করলেও এখনো দুর্ভোগে শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। এবং রাজধানীতে ভয়াবহ আকার ধারণ করেছে শব্দ দূষণ। কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ সাধারণ মানুষের। আগামীতে অসুস্থ প্রজন্ম সৃষ্টির আশঙ্কা বিশেষজ্ঞদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। চরম অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবির উৎপাদিত পথ্যে মাত্রাতিরিক্ত চর্বি উপাদান ব্যবহারের অভিযোগ করেছেন একদল শিশু বিশেষজ্ঞ। তবে আইসিডিডিআরবির গবেষক দল বলছেন, সরকারি নীতিমালা মেনে প্রয়োজনীয় উপাদান ব্যবহার করে এই পথ্য তৈরি করা হয়েছে। এদিকে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত ও যুগ্ম সচিবের নেতৃত্বে আলাদা 2টি কমিটি গঠন করে আগামী 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ওমর ফারুকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জাফর সাদিক। পরিসংখ্যান বলছে, সারা দেশে চরম অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা প্রায় 4.5 লাখ। অতি দরিদ্র বলে এদের অধিকাংশই হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারে না, খেতে পারে না পুষ্টিকর খাবার। ফলে এসব শিশুর অনেকেই অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এসব শিশুর কথা চিন্তা করে ইউনিসেফের অর্থায়নে প্রায় 4 বছর গবেষণা করে স্বর্ণালী 1 ও 2 নামে 2টি পথ্য উদ্ভাবন করেছে আইসিডিডিআরবির একদল গবেষক। কিন্তু এই পথ্যে মাত্রাতিরিক্ত চর্বি উপাদান ব্যবহারের অভিযোগ করেছেন একদল শিশু বিশেষজ্ঞ। তীব্র অপুষ্টিতে যেসব বাচ্চারা ভোগে, তারা যেখানে আছে তারা যদি খেতে পারে, সেখানে একটা খাদ্য ভিত্তিক চিকিৎসা পৌঁছায় দিতে হবে। আমরা এই খাবার ভিত্তিক চিকিৎসা তৈরি করেছি। এটা কোনো ক্রমেই একটা রেগুলার ফুড বা সাপ্লিমেন্টারি ফুড না, এটা খাবার ভিত্তিক ঔষধ। এটা শিশুদের জন্য কার্যকরী হবে, এই সঙ্গে সঙ্গে ক্ষতিও করবে। কারণ আমাদের দেশীয় যে খাবার আছে, সে খাবারের মাধ্যমে তীব্র অপুষ্টি দূর করা সম্ভব। এবং বিভিন্ন দেশের গবেষণায় দেখা গেছে যে ওই খাবারটাকে আরইউটিএফ বলে, উচ্চ মাত্রায় চর্বি, উচ্চ মাত্রায় ক্যালোরি থাকে, সেটাতে শিশুর দেহে দ্রুত চর্বি জমে, যা শিশুর জন্য ভালো নয়। আর এই গবেষণাকে স্বাগত জানালেও এর ব্যবহারযোগ্যতা নিয়ে আরো পরীক্ষা নিরীক্ষার আহ্বান জানিয়েছেন পুষ্টিবিদরা। দুটো জিনিস আমার একটু প্রশ্ন আছে। কি ধরনের দুধ এখানে ব্যবহার হচ্ছে সেটা আমাদের সকলকেই জানতে হবে। আরেকটা হলো 1 বছরের নিচের বাচ্চাদের ছোলার ডালটা তাদের হজমে খুব ব্যাঘাত ঘটে। এটা নিয়ে আরো গবেষণার দরকার আছে। তারপরে এটা চালু করা যায় কিনা সরকারকে একটু ভাবতে হবে। এদিকে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের 2জন সচিবের নেতৃত্বে আলাদা 2টি কমিটি করা হয়েছে বলে জানালেন জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক। 2টা কমিটির একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে, যাতে এই সময়ের মধ্যে ওনারা আমাদের রিপোর্ট দেন। এই কমিটির মূল্যায়ন কি হবে সেটার পরেই আমরা সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। তবে কালক্ষেপণ না করে তীব্র অপুষ্টির শিকার এসব শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আইসিডিডিআরবির উদ্ভাবিত নতুন পথ্য কতটা স্বাস্থ্যসম্মত তা যাচাই করে দ্রুত চলমান বিতর্কের অবসান জরুরি বলে মনে করছেন শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞরা। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। অজ্ঞাত রোগে আক্রান্ত 12 শিশুর মধ্যে 11 জনের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা দিনাজপুরে। নিহতদের পরিবারের দাবি, বাড়ির পাশের বাগানের লিচু খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে শিশুরা। বিশেষজ্ঞদের ধারণা, অনিয়ন্ত্রিত কীটনাশক মিশ্রিত লিচু খেয়ে তাদের মৃত্যু হয়। তবে ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে কমিটি। আর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ফখরুল শাহীন ও জুনায়েদ আল হাবিবের সহায়তায় জেলা প্রতিনিধি গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1 জুন রাতে অসুস্থ হয়ে পড়ে দিনাজপুরের কাহারোল উপজেলার পূর্ব সাদিপুর গ্রামের খায়রুল ইসলামের 3 বছরের শিশুকন্যা নিশি আক্তার। পরদিন তাকে ভর্তি করা হয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
এরপর 18 জুন পর্যন্ত অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয় জেলার বিভিন্ন উপজেলার আরও 11 শিশু। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিশি ছাড়া বাকি সবাই মারা যায়। তাদের পরিবারের দাবি, বাড়ির আশপাশের বাগান থেকে লিচু খাওয়ার পরই অসুস্থ হয় তারা। এদিকে সরকারি গবেষণা প্রতিষ্ঠান IEDCR দফায় দফায় পরিদর্শন করেও কোনো কারণ জানতে না পারায় আতঙ্কিত মানুষজন। একসাথে 8জন বাচ্চা সবাই খাইছে। বাচ্চাটাও করছে তো আগা দিন কিন্তু লেচু খাইছে, প্রচুর লেচু খাইছে। লিচু খায় হয়তো সমস্যা এরকম হতে পারে, আর আশেপাশে সবাই লিচু খাই এই সমস্যা হয়েছে। অসুস্থ হওয়ার পর তারপরে বীরগঞ্জে নিয়ে গেছে। বীরগঞ্জে নেওয়ার পর ডাক্তার বলছে যে আমরা এটা চিকিৎসা করতে পারবো না, তোমরা দিনাজপুরে নিয়ে যাও। ডাক্তার বললো যে আপনার ছেলেটা আপনার হঠাৎ করে কখন যে মারা যাবে ওটা বলা যাবে না। তবে মাত্রাতিরিক্ত কীটনাশক মিশ্রিত লিচু খেয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। রোগের লক্ষণটা এমন এবং সিজনটা যেহেতু লিচির, অবশ্যই আমরা দেখি লিচুর মধ্যে যে ইনসেক্টিসাইড ইউজ করা হয় এটা এর সঙ্গে একটা সম্পর্ক থাকতে পারে বলে আমি মনে করি। কীটনাশকের ব্যবহারের কারণেই, ব্যবহারটা নিয়ম মেনে ব্যবহার না করার কারণেই এই বিষটা সাথে সাথে শরীরে চলে যাওয়ার কারণে তার 24 ঘন্টার মধ্যে কিন্তু মারা গেছে। এই ধরনের ঘটনা কিন্তু এইবার প্রথম না। দিনাজপুরে বোধহয় কিছু নিষিদ্ধ ওষুধ ব্যবহার হচ্ছে। এদিকে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। আর তদন্ত প্রতিবেদনের পর দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী। খাদ্যদ্রব্যের উপর কিছু ওষুধ ব্যবহার করা হয়, এটা তো অমানবিক ব্যাপার। এই ধরনের যারা দোষী, তাদের এই ব্যাপারে যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে। আক্রান্ত 6টি উপজেলা নির্বাহী অফিসারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে দেয় এবং আমরা সেই তদন্ত কমিটি পাওয়ার পরেই সাথে সাথে এই তদন্ত কার্য শুরু করেছি। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 2012 সালের জুন মাসে একইভাবে আক্রান্ত হয়ে 14 শিশুর মৃত্যু হয়েছিল। সময় সংবাদ, দিনাজপুর। পল্টন ও মতিঝিল থানায় নাশকতার 3 মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে ওই দিন আত্মসমর্পণ করানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে প্রধান বিচারপতি SK সিনহা নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। গত 18 জুন মতিঝিল থানার 2টি এবং পল্টন থানার 1টি মামলায় শারীরিক দিক বিবেচনা করে বিএনপির এই নেতাকে জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ এই জামিন বাতিল চেয়ে চেম্বার আদালতে স্থগিতের আবেদন জানান। এরপর চেম্বার বিচারপতি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। গত 6 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে সংবাদ সম্মেলন করে বের হওয়ার সময় গ্রেফতার হন মির্জা ফখরুল। বর্তমানে বিএনপির এই নেতা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার আইনজীবী খন্দকার মাহবুব উদ্দিন জানিয়েছেন, আপিল বিভাগের এই আদেশের ফলে মির্জা ফখরুলের মুক্তি পেতে আর বাধা নেই। অ্যাটর্নি জেনারেল সাহেব এইটা আরো 1 মাস অপেক্ষা করতে বলেছিলেন, যাতে নাকি চার্জশিট সাবমিট করতে পারেন ইতিমধ্যে, কিন্তু সেটা নাকচ করে দিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল সেটাই বহাল রাখা হয়েছে এবং এখন আর তার জামিনে বের হওয়ার কোনো প্রতিবদ্ধকতা আর নাই বলে আমরা মনে করি। তা পুলিশ রিপোর্টে যদি ওনার নাম আসে তাহলে অবশ্যই হাজির হবে। আমরা আশা করি যে পুলিশ রিপোর্টে ওনার নাম থাকবে না। তৃতীয় দফায় পেছানো 2015-16 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির ফল প্রকাশ হতে পারে আজ। এমনটাই জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বকর সিদ্দিকী। সকালে কার্যালয়ে প্রবেশের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। গতকাল সকাল 8টায় ভর্তির ফল প্রকাশের কথা থাকলেও পুনরায় তা পিছিয়ে যায়। এ সময় বোর্ডের ওয়েবসাইটে ঢুকলে নতুন নোটিশ দেখা যায়। এতে বলা হয়, প্রক্রিয়াকরণের কাজ এখনো শেষ না হওয়ায় ভর্তির ফলাফল প্রকাশ করা যাচ্ছে না। এর আগে আবেদন গ্রহণ শেষে ভর্তির ফল প্রকাশের সময় ঘোষণা করা হয় বৃহস্পতিবার রাত 11:30টায়, কিন্তু কারিগরি সমস্যার অজুহাতে তা পিছিয়ে প্রথমে শুক্রবার রাত 12:30 এবং পরে শনিবার সকাল 8টায় সময় দেওয়া হয়। এবছর প্রথমবারের মতো একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরুর পর থেকেই প্রতিটি পদে পদে বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। ফলে পয়লা জুলাইয়ে ক্লাস শুরু নিয়েও এই অনিশ্চয়তার মুখে পড়েছে শিক্ষার্থীরা।
প্রফেসর কায়কোবাদের সাথে আমাদের কথা হয়ে গেছে এবং স্যারও বলছেন যে এটা আজকের মধ্যে আমরা দিতে পারবো ইনশাল্লাহ। এবং এই আজকে দেওয়ার কারণে হয়তো ভর্তির জন্য হয়তো 3 দিন মিনিমাম রাখা দরকার, সেই হিসেবে হয়তো আমাদের একটা শিডিউলটা একটু পরিবর্তনের কথা আমি বলছি। এই শিডিউলটা আশা করি পরিবর্তন হয়ে আমরা একটা ডিক্লারেশন দিয়ে দিব। এই মুহূর্তে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে আছেন রিপোর্টার শেখ জায়েদ। ভর্তির বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জায়েদ। সঞ্জনা, আপনি যেমনটি বলছিলেন একটু আগে যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন যে আজকের মধ্যে সেই ফলাফলটি দেয়া হবে। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যারা অনলাইনে আবেদন করেছেন তাদের সেই ফলাফল আজকে দেয়া হবে। কিন্তু আপনি জানেন যে গত কয়েকদিন যাবতই এটি রেজাল্ট দেয়া হবে বলে দেয়া হচ্ছে না, এবং অনলাইনে আমরা যেই পোর্টালটিতে রেজাল্ট দেওয়ার কথা শিক্ষা বোর্ডের, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সময় শেষ হওয়ার পরপরই তারা বলছেন যে কালকে দেওয়া হবে, পরদিন দেওয়া হবে, বা অমুক দিন 8:30টার মধ্যে দেওয়া হবে। কিন্তু সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, কিন্তু রেজাল্ট দেয়া হচ্ছে না। আমি একটু আগে বুয়েটে এসেছি, এখানে কথা বলেছি। বুয়েটের 2টি টিম কাজ করছে, মোট 11 সদস্যের 2টি টিম কাজ করছে। এর মধ্যে প্রথম যে টিমটি কাজ করছিল ডক্টর সাইফুল হকের নেতৃত্বে, ওনার সাথে কথা বলেছি এবং ডক্টর কায়কোবাদের সাথেও কথা বলেছি। ডক্টর কায়কোবাদ আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের কাজ শেষের দিকে, এবং অনানুষ্ঠানিকভাবে তিনি জানিয়েছেন বিষয়টি যে বিকেলের দিকে হয়তো তারা এই ফলাফল পাবলিশ করতে পারবেন। কিন্তু যে বিষয়টি এই বুয়েটের সিএসসি বিভাগের সাথে আমরা কথা বলতে গিয়ে দেখতে পেয়েছি যে সেখানে কিন্তু বিরোধী এখনো কাজ করছে এই ফলাফল প্রস্তুত করার জন্য। আমরা দেখতে পেয়েছি সেখানে তারা কাজ করছেন। প্রথম দফায় 25 জুন কিন্তু এই ফলাফল প্রকাশ করার কথা ছিল রাত 11:30টায়। কারিগরি জটিলতার কারণে তারা 24 ঘন্টা পিছিয়ে ছিলেন এবং সেটি 26 তারিখে রাত 11:30টায় প্রকাশ করার কথা ছিল। সেটি যখন তারা ব্যর্থ হলেন তখন বললেন যে ফলাফল প্রকাশ করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি 9টার সময় তাদের ওয়েবসাইটে কোনো সময় উল্লেখ না করে বলা হলো যে সময় জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে শিক্ষা সচিব ব্রিফিং করে বললেন যে শিক্ষা সচিব সময় সংবাদকে জানিয়েছিলেন যে আজকে এই ফলাফলটি দেওয়া হবে, এবং আমরা সেই অনুযায়ী শিক্ষা বোর্ডে যোগাযোগ করেছিলাম সকালে, এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কিন্তু আমাদেরকে যেটি বললেন যে আজকে তারা এই ফলাফলটি প্রকাশ করবেন। কিন্তু এখন বুয়েটের গবেষক দল, বিশেষজ্ঞ দল যেটি বলছে যে তারা বিকেলের দিকে হয়তো এই রেজাল্টটি ফলাফলটি প্রকাশ করতে পারবেন। তো সঞ্জনা, এখন এখানে আসলে এই ফলাফল তৈরির কাজ চলছে। আপনি জানেন যে 1 জুলাই ক্লাস শুরুর কথা ছিল, যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটি আসলে কতটুকু সম্ভব, এর মধ্যে এই ভর্তি প্রক্রিয়া শেষ করা সম্ভব কিনা সেটি কিন্তু একটি দীর্ঘসূত্রিতার মধ্যে দিয়ে এগোবে বলে মনে হচ্ছে। তবে অভিভাবকরা এবং 11.5 লাখ শিক্ষার্থী কিন্তু উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এই ফলাফল প্রকাশ নিয়ে। তো সঞ্জনা, এখন এই ফলাফল প্রস্তুতের কাজ কিন্তু এখনো চলছে, বিকেলের মধ্যে হয়তো ফলাফল প্রকাশ করা হবে, এমনটি আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে। সঞ্জনা। দর্শক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সামনে থেকে ফলাফল প্রকাশের বিষয়ে খবর জানাচ্ছিলেন রিপোর্টার শেখ জায়েদ। বৃষ্টিপাত কমে যাওয়ায় কক্সবাজার জেলার 8 উপজেলার প্লাবিত এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পাহাড় ধস, পানিতে ডুবে ও গাছ চাপায় গত 3 দিনে কক্সবাজার জেলায় 17 জনের মৃত্যু হয়েছে। শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, দুর্গতদের জন্য বরাদ্দকৃত সরকারি ত্রাণ পর্যাপ্ত নয়। তবে প্রশাসনের দাবি প্রতিটি উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃষ্টিপাত কমে যাওয়ায় কক্সবাজার জেলার সদর, পেকুয়া, চকরিয়া, কুতুবদিয়া, রামু, মহেশখালী, টেকনাফ ও উপজেলার প্লাবিত এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। অনেক স্থানে বন্যার পানি নেমে গেলেও এখনো রাস্তাঘাট ডুবে রয়েছে। শতাধিক গ্রামের প্রায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। অন্যদিকে আশ্রয় কেন্দ্রে অবস্থানরত হাজার হাজার মানুষ ত্রাণ সামগ্রী না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। এলাকাটা সম্পূর্ণ একদম নষ্ট হয়ে গেছে। এখানে আমার কোনো বাড়িঘর নাই, সরকারি কোনো বেসরকারি কোনো এনজিও আমাদের সাথে যোগাযোগ করে নাই। গাছ জ্বর, সর্দি কাশি নিয়ে খুব কষ্টের মধ্যে আছে। আসলে গেছিলাম, ওখানে কোনো যেতে পারছি না। এখন আমরা কমিউনিটি সেন্টারে আশ্রয় নিয়েছি, এখানেও কোনো খাবার ব্যবস্থা কোনো হচ্ছে না। কষ্ট আছে, খাবার ওতে এটাও থাকারও সমস্যা হচ্ছে। বিশুদ্ধ পরিমাণ পানিরও দরকার, সব নলকূপ তো পানির ভিতরে ডুবে গেছে। সরকারিভাবে যে বরাদ্দ দুর্গত এলাকায় দেয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় কম বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। 55টা আশ্রয় কেন্দ্রে কমপক্ষে 60 থেকে 70 হাজার মানুষ এই আশ্রয় কেন্দ্রে উঠেছে। আশ্রয় কেন্দ্রগুলোকে আমরা
নিয়মিত 3 দিন পর্যন্ত শুকনো খাবার সরবরাহ করে আসছি। সরকারের তরফ থেকে যেটুকু সাহায্য পেয়েছি তার চাহিদার তুলনায় ত্রাণ দিতে পারছি কম। অবশ্য কক্সবাজারের জেলা প্রশাসক জানালেন, প্রতিটি উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। যারা এফেক্টেড আছেন তাদেরকে উদ্ধার করে সেই আশ্রয় কেন্দ্রে নিয়ে নেওয়া হয়েছে। প্রতিটা কেন্দ্রে গিয়ে এই স্বাস্থ্যসেবা যাতে নিশ্চিত হন সেখানে স্বাস্থ্য বিভাগ প্রধান সেটা নিশ্চিত করছেন এবং এর পাশাপাশি আমরা শুকনো খাবার হিসাবে চিড়া, গুড়, মুড়ি এগুলো সরবরাহ করেছি। গত 3 দিনে জেলার রামুতে 7 জন সহ 5টি উপজেলায় বৃষ্টি, পাহাড়ি ঢল, পাহাড় ধস, পানিতে ডুবে ও গাছ চাপায় 15 জনের মৃত্যু হয়েছে। এদিকে জোয়ারের পানিতে রাস্তা ভেঙে যাওয়ায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। টানা বর্ষণে পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকা। প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে থাকা বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বসবাসের বিকল্প জায়গা না থাকায় নিরাপদ স্থানে সরে যেতে পারছেন না অনেকেই। পাহাড় ধস এড়াতে পানি নিষ্কাশনের বিকল্প পথ তৈরির দাবি এলাকাবাসীর। এদিকে সম্ভাব্য সংকট এড়াতে এরই মধ্যে শহরের 31টি এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া 10টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক। পাশাপাশি 80 মেট্রিক টন চাল ও নগদ টাকা আপৎকালীন ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলেও জানানো হয়। ভয় না লাগে কোনো নিস্তার আছে না, যেমন কি কালকে তো বহুত মানুষ উপরে চলে এসছে। পাহাড়গুলো যদি একটু আমাদেরকে নালা বা ড্রেন একটা রোড গার্ড গুলি পরিবর্তন করে দিলে একটু আমাদের ভালো হতো আর কি। এখানে ঝুঁকিপূর্ণ ভাঙি যাওয়ার সমস্যা আছে। আমাদের এখানে ফাঁকা ডেলবি কথা ছিল, বছরে বছরে বই আছে আসি এখন নিরু হয়ে তো তখন পরে আমার নিজস্ব হন বাড়ি ঘরের জায়গা সম্পদ নাই। মাইকিং এর মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে সেই জায়গা থেকে সরে আসার নির্দেশ আমরা দিয়েছি। শহরের 31টি এলাকা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং এই ঝুঁকিপূর্ণ এলাকাকে ভিত্তি করে আমরা কতগুলো আশ্রয় কেন্দ্র নির্ধারিত করেছি। সময় সংবাদে আরো থাকছে, পণ্য আমদানি বেড়ে যাওয়া ও টানা বৃষ্টিতে অপারেশনাল কাজ বিঘ্নিত হওয়ায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও জাহাজ জট, বার্থিং সুবিধা বাড়ানোর দাবি। এবং টাই ব্রেকে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিল ব্রাজিল। সেমিফাইনালে প্যারাগুয়ের প্রতিপক্ষ আর্জেন্টিনা। রাজধানীতে ভয়াবহ আকার ধারণ করেছে শব্দ দূষণ। আর শব্দ নিয়ন্ত্রণে যথাযথ কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ সাধারণ মানুষের। অনিয়ন্ত্রিত শব্দ দূষণে বিভিন্ন কঠিন রোগের পাশাপাশি ভবিষ্যতে অসুস্থ প্রজন্ম সৃষ্টির আশঙ্কা ডাক্তার ও বিশেষজ্ঞদের। আগামীতে শব্দ দূষণ রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ শুভ। এখনো ছাড়েনি সিগন্যাল, অথচ অধিকাংশ চালক অকারণে বাজিয়েই যাচ্ছেন উচ্চ শব্দ সৃষ্টিকারী নানা ধরনের হর্ন। রাস্তায় অনবরত শব্দ দূষণের বড় ভুক্তভোগী ট্রাফিকদের কান ও মন দুটোই তাই অনুভূতিহীন। বাসায় যাওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের কানের ভিতরে শব্দ করতেছে। টিভিতে দেখতে হলে আমাদের সাউন্ড বেশি করে দিয়ে শুনতে হয়। হ্যাঁ, অনেক সময় কানের ব্যথা করে। আইন অনুযায়ী নির্ধারিত সময় ও স্থান উপেক্ষা করে যখন তখন অলিতে গলিতে উচ্চ শব্দের যন্ত্র দিয়ে চলছে বসতি নির্মাণ। মাইকিং থেকে শুরু করে এমন নানা ধরনের শব্দ দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ জনসাধারণের। এই শব্দ দূষণের কারণে তাদের কানের সমস্যা হয়, বাচ্চাদেরকে একটু শান্তিপূর্ণ পরিবেশে লেখাপড়া করতে দেওয়া উচিত। শব্দ দূষণ নিয়ন্ত্রণে এখন পর্যন্ত দেখিনি যে অধিদপ্তর অথবা কোনো কর্তৃপক্ষকে কাজ করতে। শব্দ দূষণ নীতিমালা অনুযায়ী 5 ভাগে বিভক্ত এলাকায় সর্বোচ্চ শব্দসীমা নির্ধারণ করা হলেও পবার গবেষণায় সব এলাকায় শব্দ দূষণের মাত্রা সর্বোচ্চ সীমার চেয়ে 1.5 গুণ থেকে দ্বিগুণ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ ও বিশ্ব ব্যাংকের গবেষণায় দেখা যায় বাংলাদেশে প্রায় 30টি কঠিন রোগের অন্যতম উৎস শব্দ দূষণ। আগামীতে এমন দূষণ অসুস্থ প্রজন্মের জন্ম দিবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। 85 কোনো মানুষ যদি 8 ঘন্টা ওই এনভায়রনমেন্টে থাকে তার কানের ভিতরে অবশ্যই শব্দ দূষণের কিছু প্রবলেম তার দেখা দেবে। 85 ডিবির যায় যদি 140 ডিবি মাত্রা কোনো শব্দ শুনে তাহলে একটা
সিঙ্গেল এক্সপোজারই তার কানটা নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালাটা প্রণয়ন করার পর বিনা কারণে হর্ন যাতে না বাজায় সেটা কন্ট্রোল করার জন্য ঢাকার একটা রাস্তায় এটার প্রয়োগ পেয়েছি আমরা। এছাড়া আমরা এর প্রয়োগ আর অন্য কোথাও পাই নাই। সরেজমিনে কোনো কার্যকরী পদক্ষেপ না থাকলেও ভবিষ্যতে শব্দ দূষণ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেয়ার অঙ্গীকার বন ও পরিবেশ উপমন্ত্রীর। শব্দ নিয়ন্ত্রণের জন্য সবার আগে আমাদের জনসাধারণকে অত্যন্ত সচেতন হতে হবে। যেখানেই এই ধরনের আইন লঙ্ঘন হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তৎপর। আগামী 2017 সালের মধ্যে রাজধানীর প্রায় অর্ধেক মানুষের শ্রবণ ক্ষমতা 30 ডেসিবল পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও অভিমত বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজ সকাল 7টা 5 মিনিটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বাসুগা থেকে 23 কিলোমিটার দূরে। উৎপত্তি স্থলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। বাসুগায় আঘাতের পর বাংলাদেশে তা অনুভূত হয়। এছাড়া ভুটানেও অনুভূত হয়েছে এই ভূকম্পন। তবে স্বল্প সময় স্থায়ী এই ভূমিকম্পে আসাম ও দেশের কোথাও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। সকালে শিখা সেনানিবাসের শিখা অনির্বাণে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সশস্ত্র সালাম জানায় সেনাবাহিনীর একটি চৌকস দল। এরপর সেনাকুঞ্জে জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে গার্ড অফ অনার প্রদান করা হয়। গার্ড অফ অনার প্রদান শেষ হলে সেনাকুঞ্জে একটি গাছের চারা রোপণ করেন সেনাবাহিনীর নতুন প্রধান। পণ্য আমদানি বৃদ্ধি ও টানা বৃষ্টিতে অপারেশনাল কাজ বিঘ্নিত হওয়ায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও জাহাজ জট দেখা দিয়েছে। এতে বহির্নোঙর থেকে জেটিতে জাহাজ ভিড়তে অতিরিক্ত সময় লাগায় ডেমারেজ দিতে হচ্ছে শিপিং এজেন্টদের। অন্যদিকে ভারী বর্ষণের কারণে গত 4 দিন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্টরা। বন্দর কর্তৃপক্ষ এই সমস্যাকে সাময়িক দাবি করলেও বার্থিং ফ্যাসিলিটি বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবহারকারীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সাধারণত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গড়ে 30টি জাহাজ জেটিতে প্রবেশ ও পণ্য খালাসের জন্য অবস্থান করলেও রমজান এবং বাজেটকে কেন্দ্র করে আমদানি বাড়ায় বর্তমানে তা 45-এ দাঁড়িয়েছে। এ অবস্থায় জেটি খালি না থাকায় অধিকাংশ জাহাজকে বহির্নোঙরে 2-3 দিন অপেক্ষায় থাকতে হচ্ছে। এছাড়া বৈরী আবহাওয়ায় টানা 5 দিন বহির্নোঙরে কার্গো জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ থাকা এবং জেটিতেও পণ্য খালাস বিঘ্নিত হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্টরা। বৃষ্টি অতিরিক্ত থাকায় এবং ওয়েদার খারাপ থাকায় এটা আরো প্রকট আকার ধারণ করছে। সুতরাং এইভাবে যদি আরো কিছুদিন চলতে থাকে দেখা যাবে যে ব্যবসায়ীরা প্রচুর ড্যামারেজ গুনতে হবে। চার্টারিং কস্ট দৈনিক $10,000 থেকে $15,000 গুনতে হয়। শ্রমিক এবং স্টাফ এবং সেগুলো আমাদের নিয়োগ করতে হয়েছে এবং তারা আইডেল বসে আছে, যার জন্য আমরাও কিন্তু সেখানে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এদিকে জট কাটাতে বন্দর কর্তৃপক্ষ আপাতত আইসিডি থেকে খালি কন্টেইনার জাহাজীকরণ স্থগিত রাখার প্রকাশ করেছে শিপিং এজেন্টরা। বন্দরের এই জট চলতে থাকে এবং ভারী বর্ষণ এবং অন্যান্য প্রতিকূলতা আবহাওয়া যদি চলতে থাকে তাহলে কিন্তু জটের সম্ভাবনা বাড়বে। তবে চট্টগ্রাম বন্দর কর্মকর্তারা এই সমস্যাকে সাময়িক দাবি করে বলছেন আবহাওয়া ভালো হলে পরিস্থিতির উন্নতি হবে। কোন কোন জাহাজ জেটিতে আগের তুলনায় হয়তো 1-2 দিন বেশি থাকে। তবে এই যে সিচুয়েশন এটাও খুব সাময়িক। আমরা মনে করতেছি যে বৃষ্টি থাকলে এই সিচুয়েশনটা থাকবে না। বর্তমানে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায় থাকা 45টি জাহাজে গম, লবণ, ভোজ্য তেল, সার, সিমেন্ট ক্লিংকার সহ শিল্পের কাঁচামাল রয়েছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ।
ধন্যবাদ সানজানা, আপনি যেটা বলছিলেন যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের যে শিক্ষকরা রয়েছে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করছে এবং এই আন্দোলনের আজকে 8 নম্বর দিন অতিবাহিত হচ্ছে এবং শিক্ষকরা বলছে যে এই উপাচার্য দুর্নীতিবাজ এবং তার বিরুদ্ধে তারা স্বজনপ্রীতি এবং তারা শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেছে এবং আজকে তাদের যে কর্মসূচিটা ছিল যে সকাল 11:30টার সময় বিশ্ববিদ্যালয়ে পুরা ক্যাম্পাসে তারা পদযাত্রা করেছে এবং পদযাত্রা করে তারা উপাচার্যের ভবনের সামনে গিয়ে সমাবেশ করেছে এবং সেই সমাবেশে তারা কয়েকটি অভিযোগ করেছে যে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বা সরকারপন্থী যে শিক্ষকরা রয়েছে সব শিক্ষকরাই তার বিরুদ্ধে আন্দোলন করছে বলে তারা দাবি করছে এবং তারা বলেছে, একটি অভিযোগ করেছে যে উপাচার্য তার পদটি রক্ষার কারণে তিনি জামাত শিবির এবং বিএনপির আশ্রয় নিয়েছেন এবং তারা বলেছে যে তাকে এই বিশ্ববিদ্যালয়ে জামাত শিবির বা বিএনপি বিশ্ববিদ্যালয়ে তার পদে টিকে রাখতে পারবে না এবং তারা সরকারের প্রতি একটি আহ্বান জানিয়েছে যে যত দ্রুত হয় এই দুর্নীতিবাজ ভিসিকে এই বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে নেওয়ার তারা একটি দাবি জানিয়েছে। এবং সঞ্জনা, আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে তারা গত পরশুদিন এই উপাচার্য সম্পর্কে তারা একটি শ্বেতপত্র প্রকাশ করে এবং তারা বলেছে যে কিছুদিনের মধ্যে তারা আরো একটি শ্বেতপত্র প্রকাশ করবে এবং এই শ্বেতপত্রে তারা ভিসির বিরুদ্ধে দুর্নীতি এবং বিভিন্ন অভিযোগ তারা তুলেছে এবং তারা বলেছে যে এই উপাচার্য তার নিজের শ্যালককে বয়স বাড়িয়ে এই বিশ্ববিদ্যালয়ে অন্যায়ভাবে চাকরি দিয়েছেন এবং আরো কয়েকটি পদে তিনি দুর্নীতির মাধ্যমে কর্মচারী নিয়োগ করেছেন এমন কিছু অভিযোগ করেছে। এবং সঞ্জনা, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অভিযোগ করছে যে এই উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুটি ভাগে বিভক্ত করে দিয়েছেন এবং একটি ভাগে জামাত শিবির এবং বিএনপি শিক্ষকরা রয়েছেন এবং তারা বলেছেন যে শিক্ষকদের মধ্যে কোনো বিভক্তি না করে তিনি যত দ্রুত এই বিশ্ববিদ্যালয় থেকে সরে যাবেন সেটি তারা দাবি জানিয়েছেন এবং যদি সরে যান তবে এই বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণভাবে চলবে এবং ক্লাস পরীক্ষাও নিয়মিত চলবে এবং তারা বলেছে যে একজন ব্যক্তির জন্য যাতে বিশ্ববিদ্যালয়ে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে যত দ্রুত সম্ভব তাকে এই বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে নেওয়ার জন্য। এবং সঞ্জনা, তারা আরেকটি দাবি জানিয়েছে যে এই বিশ্ববিদ্যালয়ের এই ভিসিকে সরিয়ে দেওয়ার পরে তারা বলেছে যে এই আগামীতে যত ভিসি নিয়োগ করা হবে প্রত্যেক ভিসি যাতে এই বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ করা হয় এবং এই বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার মতো অনেক সিনিয়র শিক্ষক রয়েছেন তারা বলেছে এবং বাইরের কোনো ভিসিকেও তারা এই বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করতে দিবে না এমনটি বলেছে আন্দোলনরত শিক্ষকরা। সঞ্জনা, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সঞ্জনা, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে উপাচার্য পদত্যাগের দাবিতে শিক্ষক পরিষদের অবস্থান কর্মসূচির খবরাখবর জানাচ্ছিলেন রিপোর্টার আব্দুল আহাদ। কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুই ভাই। পুলিশ জানায় ভোর 6টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পেন্নাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী আবুল কালাম ও আব্দুল করিম নামে দুই ভাই নিহত হন। নিহতরা দাউদকান্দির পুশিয়ারা গ্রামের বাসিন্দা। এই ঘটনায় আহত হন চালক সহ আরো 3 যাত্রী। আহতদের দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবৈধ দখল আর পরিচ্ছন্নতার অভাবে দিন দিন সংকুচিত হয়ে আসছে ফেনী পৌর এলাকার পানি নিষ্কাশনের প্রধান খালগুলো। ফলে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই শহরবাসীকে পড়তে হয় জলাবদ্ধতার দুর্ভোগে। এজন্য শহরবাসী পৌরসভাকে দুষলেও কর্তৃপক্ষ বলছে ব্যবস্থা নেওয়া হবে। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। ফেনী শহরের পানি নিষ্কাশনের প্রধান পথ হচ্ছে প্রায় 6 কিলোমিটার দীর্ঘ 4টি খাল, পাগুলির ছড়া, দদমা, ভোলবোলা ও মধুয়াই। এসব খালের পাশে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বাড়ি, দোকানপাট ও মার্কেট। অবৈধ দখলের কারণে 30 থেকে 60 ফুট চওড়ার এই খালগুলো সংকুচিত হয়ে এখন পরিণত হয়েছে 5 থেকে 10 ফুট চওড়া ড্রেনে। আর এই ড্রেনগুলোতেও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় সেগুলো অনেকটাই ভরাট। ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে জলবদ্ধতায় নাকাল হতে হয় পৌরবাসীকে। পৌরসভার উদ্যোগে এটা যদি আপনার তাড়াতাড়ি পানি নিষ্কাশন না করা হয় বা দখলমুক্ত না করা হয় 2 ঘন্টার বৃষ্টিতে ফেনী শহর তলায় যাবে। এই অবস্থা যদি থাকে বর্ষায় কিন্তু মানুষের কষ্টে শেষ হবে না। মানুষের ঘরবাড়িতে পানি উঠবে, মশা মাছির উপদ্রব বাড়বে, আর এটা দেখার কেউ নেই। এটা যদি ঠিকমতো ফাঁকা থাকতো আর নিয়মিত যদি আসলে পরিষ্কার করা হইতো বা পৌরসভার দিকে এদিকে খেয়াল থাকতো তাহলে আর এই সমস্যাগুলো হতো না। মেয়র আসে, মেয়র যায়, পৌরসভা থেকে অনেক কাউন্সিলর নির্বাচিত হয়ে আসে, কিন্তু আমাদের সেই প্রতিশ্রুত ড্রেনের কাজ হইতেছে না, হয় নাই, কখন হবে তাও আমরা বলতে পারতেছি না। এদিকে বর্ষার আগেই সমস্যার সমাধান হবে বলে জানালেন পৌরসভার প্যানেল মেয়র। প্রতি বছরের মতো ফেনী পৌরসভা এবারও বর্ষা শুরুর আগেই খাল এবং আমাদের মাস্টার ড্রেনগুলা
পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করেছে। আশা করি ইতিমধ্যেই আমরা পৌরসভা দখলমুক্ত করার জন্য অবশ্যই যথাযথ ব্যবস্থা নেব। ফেনী পৌরসভার হিসেব মতে পৌর এলাকায় মোট 220 কিলোমিটার দৈর্ঘ্যের ড্রেনের মধ্যে পাকা 170 ও কাঁচা ড্রেন রয়েছে 50 কিলোমিটার। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। দেশের বাইরের খবর। তাইওয়ানে একটি পার্কে আগুন লেগে আহত 5 শতাধিক মানুষকে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। স্থানীয় গণমাধ্যমে খবর অনুযায়ী আহতদের মধ্যে 80 জনের অবস্থাই আশঙ্কাজনক। শনিবার রাতে দেশটির রাজধানী তাইপের একটি ওয়াটার পার্কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিউ তাইপের এই বিনোদন কেন্দ্রে শনিবার উপস্থিত ছিলেন হাজার খানেক মানুষ। ওপেন কনসার্টে নাচ গানের সাথে সাথে চলছিল রঙের খেলা। কিন্তু আনন্দঘন এই পরিবেশ মুহূর্তেই পরিণত হয় বিষাদে। ঘটনার আকস্মিকতায় কেউ বুঝে উঠতে পারছিলেন না আসলে কি ঘটেছে। অনুষ্ঠানের মঞ্চ ঘিরে আতঙ্কিত ও দগ্ধ মানুষের আর্তচিৎকার। দিশেহারা হয়ে কেউ কেউ দিক বিদিক ছুটাছুটি করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কালার পাউডার দিয়ে খেলার সময় হঠাৎ সেখানে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে ফ্লাড লাইটের অতিরিক্ত তাপে কালার পাউডার উত্তপ্ত হয়ে এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। লাউড স্পিকারের শর্ট সার্কিটের কারণেও আগুন লাগতে পারে বলেও ধারণা করছেন কেউ কেউ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের শরীরের 40% পুড়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক। আর এত বেশি সংখ্যক দগ্ধ মানুষকে চিকিৎসা সেবা দিতেও বেশ বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে। হাসপাতালে দগ্ধ রোগীরা আসতে শুরু করার পরপরই আমরা সব ডাক্তারকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠাই। আহতদের দগ্ধ স্থানগুলো ড্রেসিং করার পাশাপাশি প্রয়োজনীয় সব সেবা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। রোববারও সব ডাক্তারের ছুটি বাতিল করা হয়েছে, কিন্তু জনবল সংকটের কারণে আমরা ঠিক পেরে উঠছি না। এই পরিস্থিতিতে তাইপে, কেলুং সিটি, তাইওয়ান মিউনিসিপ্যালিটি সহ আশপাশের অন্যান্য সিটি কর্পোরেশনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নিউ তাইপের সিটি মেয়র চুলিং লুয়ান। নিউ তাইপে বা তাইওয়ান যেখানকার হাসপাতালই হোক না কেন, দগ্ধদের চিকিৎসা দিতে হবে। এখন এই মানুষগুলোকে বাঁচিয়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। আলামত সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে পুলিশ। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের খবর। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। 2011 সালে কোয়ার্টার ফাইনালে এই প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটে আউটে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। আর এবার সেই টাই ব্রেকেই হার মানল সেলেসাওরা। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র হয়। আর টাই ব্রেকে প্যারাগুয়ের কাছে 4-3 গোলে হার মানে নেইমারবিহীন ব্রাজিল। ফলে চতুর্থ দল হিসেবে সেমির টিকিট নিশ্চিত করল প্যারাগুয়ে। পেনাল্টি শুটআউটে গঞ্জালেসের বল জালে জড়ানো মাত্রই বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ল লা আলবিরোজারা। আবারও যে লাতিন ফুটবলের মর্যাদার আসর কোপা আমেরিকা সেমিফাইনালের স্বাদ পেল প্যারাগুয়ে। তবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর 8 বার লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট যাদের, ম্যাচ শেষে সেই ব্রাজিল দলের ফুটবলারদের মাথা থাকলো অবনত। তবে 4 বছর আগের হারের প্রতিশোধ নেবার মঞ্চটা সাজানোই ছিল, যেখানে টাইব্রেকারে এই প্যারাগুয়ের কাছে হেরেই বিদায় নিয়ে ব্রাজিল। তবে এবার নেইমার, ডেভিড লুইসদের ছাড়া কতটা জ্বলে উঠবে হলুদ নীলরা, তা ছিল প্রশ্নবিদ্ধ। কিন্তু সমর্থকদের আস্থার প্রতিদান রেখে ম্যাচের মাত্র 15 মিনিটেই দানি আলভেজের গোল করে সাম্বা সমর্থকদের আনন্দে মাতান দুঙ্গার দলের অভিজ্ঞ সেনানী রবিনহো। 1-0 পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ক্ষিপ্র হয়ে ওঠে প্যারাগুয়ে। ম্যাচে ফিরতে মরিয়া রেমন্ডাজের শিষ্যরা 70 মিনিটে পেয়ে যায় পেনাল্টির দুর্লভ সুযোগও। আর সেটি কাজে লাগাতে একটুও ভুল হয়নি সাবেক বেনফিকা ফরোয়ার্ড দাল্লিস গঞ্জালেসের। তবে দু দলের রক্ষণভাগের দৃঢ়তায় নির্ধারিত সময় শেষ হয় 1-1 সমতায়। তাই আসরের চতুর্থ শেষ সেমিফাইনালিস্ট নির্ধারণ করতে খেলা গড়ায় টাই ব্রেকারে। এবারের আসরের কোয়ার্টার ফাইনালে পরপর 2 ম্যাচে ফুটবল বিশ্ব দেখল এমন নাটকীয় সমাপ্তি। তবে শুধু সাম্বা সমর্থক নন, ব্রাজিলের জয় হয়তো আশা করেছিলেন বিশ্বের অগণিত ফুটবল প্রেমী। কারণ ব্রাজিল জিতলেই তো আরো একবার দেখা মিলত আগুন ঝরানো আর্জেন্টিনা ব্রাজিল ফুটবল দ্বৈরথের। কিন্তু ফুটবল ভক্তদের এমন প্রার্থনা সেলেসাও কোচ দুঙ্গা কি শুনতে পেয়েছিলেন?
ছিলেন? হয়তো না। না হলে ম্যাচে ব্রাজিলের পক্ষে একমাত্র গোল করা রবিনহোকে কেন নির্ধারিত সময় শেষ হওয়ার কয়েক মিনিট আগে উঠিয়ে নেবেন? আর রবিনহোর বদলি হিসেবে নামলেন যে রিবেরো, শুটআউটে তিনিই তো মিস করে বসলেন। শেষ পর্যন্ত গত আসরে রানার্স আপ প্যারাগুয়ে টাই ব্রেকে জিতল 4-3 গোলে। আর এখন সেমিফাইনালে আরেক জায়ান্ট আর্জেন্টিনার মুখোমুখি হবার অপেক্ষায় সাবেক চ্যাম্পিয়নরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পুষ্টিহীনতায় আক্রান্ত শিশুদের জন্য আইসিডিডিআরবির উৎপাদিত পথ্যে মাত্রাতিরিক্ত চুক্তি উপাদান ব্যবহারের অভিযোগ, আলাদা তদন্ত কমিটি গঠন। অনিয়ন্ত্রিত কীটনাশক মিশ্রিত লিচু খাওয়ায় দিনাজপুরে 11 শিশুর মৃত্যুর কারণ, ধারণা বিশেষজ্ঞদের। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। নাশকতার 3 মামলায় মির্জা ফখরুলকে অন্তর্বর্তীকালীন জামিন দিলেন আপিল বিভাগ। পুলিশ রিপোর্টের দিন আত্মসমর্পণ করার নির্দেশ। কক্সবাজারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত 3 দিনে 17 জনের মৃত্যু। বন্যার পানি নামতে শুরু করলেও এখনো দুর্ভোগে শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। এবং রাজধানীতে ভয়াবহ আকার ধারণ করেছে শব্দ দূষণ। কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ সাধারণ মানুষের। আগামীতে অসুস্থ প্রজন্ম সৃষ্টির আশঙ্কা বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।